অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের আলাদা মিছিল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের প্রায় ১০০ নেতাকর্মী গ্রেফতার। চীনেও প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়তার আহ্বান তারেক রহমানের। রাজধানীর মালিবাগ, বাসাবো, মাদারটেকে উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতি, যানজটে অতিষ্ঠ মানুষ, ভুক্তভোগী খোদ সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। সিটি কর্পোরেশন বলে যে তাদের ফান্ডের সমস্যা রয়েছে, যেহেতু তারা হঠাৎ করে দায়িত্ব পেয়েছে, যে গতিতে এই কাজটি চললে আর দ্রুত আমরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতাম, সেই হিসাবে এই গতি নেই। রাতে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল, ইনজুরি কাটিয়ে পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমার, স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষা। বাংলাদেশে আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপনে উচ্ছ্বসিত রাষ্ট্রদূত, যমুনা টিভিতে এসে বিশ্বকাপে সমর্থন চাইলেন তাদের দলের পক্ষে। কিছু মানুষের জন্য ভালো উদ্যোগ নষ্ট হওয়ায় হতাশ শিক্ষামন্ত্রী। চট্টগ্রামে উচ্চ মাধ্যমিকের কেন্দ্র পরিদর্শনে গিয়ে বললেন, শিক্ষা ব্যবস্থাকে এক ছাতার নিচে আনা জরুরি। আপনাদের কমন সাবজেক্টগুলো যদি সকলের কমন সাবজেক্ট হয়ে থাকে, তাহলে কমনলি সেন্টার ডিস্ট্রিবিউশন হবে। নো মোর মাদ্রাসা, স্কুল মাদ্রাসা, অল দ্য সেম। 5 দশক ধরে ইরানের বাজেয়াপ্ত $12 বিলিয়ন অবমুক্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তেহরান, ওয়াশিংটন কারিগরি প্রতিনিধিদের আলোচনার পর সিদ্ধান্ত। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপির কর্মীরা। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধানমন্ডি 32-এ বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের এই মিছিল বিক্ষোভ। রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল, তারা চুরি করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সেখানে দিনভর সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যান চলাচল সীমিত রাখা সহ সন্দেহভাজনদের তল্লাশিও চলে। ধানমন্ডি 32-এ বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন তারা। একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। যেই ধানমন্ডি স্বৈরাচার হাসিনার খুনের আতুরঘর হিসেবে পরিচিত, আজ এটি জামাত ইসলাম এবং ইসলামের ঘাঁটিতে পরিণত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে সংবাদকর্মীদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে চড়াও হয় দলটির নেতাকর্মীরা। তাদের মারধরে আহত হন কয়েকজন সাংবাদিক। পরে জামায়াতের এক নেতা দুঃখ প্রকাশ করেন। এরপর ৩২ নম্বরে কাউকে আর দাঁড়াতে দেয়নি পুলিশ। আওয়ামী লীগ কর্মী সন্দেহে আটকও করা হয় একজনকে। বিজিবি, আর্মি, র্যাব, এপিবিএন সব ডিপ্লয় আছে। ঢাকা শহর মোটামুটি নিরাপত্তার চাদরে কয়েক স্তরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আওয়ামী লীগ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায় উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিক্ষিপ্তভাবে তারা ঢাকায় আসার চেষ্টা করেছে এবং সেই জন্য আমরা ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে সেই জন্য আমরা সজাগ আছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। রাজধানীর হুসাইনি দালান পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে কমিশনার আরও জানান, পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সব ধরনের নাশকতা এড়াতে দেশজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 6 জেলায় মোতায়েনের পর চলছে সেনাবাহিনীর টহল কার্যক্রম। কয়েক জেলায় অভিযান চালিয়ে 89 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ 6 জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। সড়ক মহাসড়কে চলছে টহল কার্যক্রম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েক জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকা, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, গোপালগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। কেউ সন্ত্রাসী কার্যক্রম বা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে গ্রেফতারে বদ্ধপরিকর আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমি বিশ্বাস করি আজকেও যেরকম শান্তিপ্রিয়, এই 23শে জুন আগামী যে দিবসগুলো আসবে প্রতিদিন এরকম শান্তিপ্রিয় থাকবে। আওয়ামী লীগের কার্যক্রমে জনমনে ভীতির সঞ্চার হওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে চলছে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। সকালে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন নাশকতা করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান তাদের। চট্টগ্রাম নগরীর জিইসি, কাজীর দেউরি সহ বিভিন্ন সড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এই সময় নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচির নামে যেন মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য রাজপথে তারা। বরিশালে চলে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল মহড়া। সকাল থেকেই নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন তারা। বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। তারা বলেন, আওয়ামী লীগ জ্বালাও পোড়ার চেষ্টা করলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। ভোলায় আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের গভীরভাবে সম্পৃক্ত করতেই অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশিদের বার্তা পৌঁছানো সরকারের লক্ষ্য। তিনি জানান, বর্তমান সরকার শুধু দ্বিপাক্ষিক নয়, বহুমাত্রিক সম্পর্কে জোর দিয়েছে। চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি দেশ ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন থেকে আরফিন শাকিরের প্রতিবেদন। চীনের ডালিয়ানে 17তম বার্ষিক সামার দাভোস ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের দ্বিতীয় দিনে সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সাথে আলাদা বৈঠকও করেন তিনি।
বিকেলে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। চীনে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি এই বহুজাতিক সম্মেলনে কি বার্তা বাংলাদেশের তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা এবং ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেন তারেক রহমান। সেখানে কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তিনি। 60টি দেশের সরকার প্রধানের একসাথে রাষ্ট্রীয় ভোজ এবং উন্মুক্ত আলোচনার দুয়ার আজ উন্মোচিত হতে যাচ্ছে। বুধবার দুপুরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চীন। ঘর থেকে বেরোনোই যেন অভিশাপ রাজধানীর বাসাবো, মাদারটেক, সিপাহীবাগ কিংবা মালিবাগ রেল ক্রসিংয়ে আশপাশের বাসিন্দাদের। পথে ঘাটের উন্নয়ন ও সংস্কার কাজ ঝুলে আছে দীর্ঘদিন, ফলে যানজটই এখানকার নিত্যসঙ্গী। অনেক পথচারীর আক্ষেপ, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত টনক নড়বে না কর্তৃপক্ষের। সহকর্মী তানভীর মৌসুমের রিপোর্টে দেখুন বিস্তারিত। আর ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম ও পার্থ রায়। এবড়ো-থেবড়ো উঁচু নিচু রাস্তা, কোথাও ইটের চাদোয়া, কোথাও আবার ইটই নেই। সামান্য বৃষ্টিতে পানি জমে একাকার অবস্থা, যানবাহন চলাচলেও ভোগান্তির অন্ত নেই। দুর্ভোগের এখানেই শেষ নয়। নিয়মিত বিরতিতে আসতে থাকা সাময়িক অসুবিধা এবার যেন স্থায়ীভাবেই গেড়ে বসেছে জনবহুল ব্যস্ত এ সড়কে। বাসাবো, গোরান, মাদারটেক অঞ্চলের মানুষ রাস্তার বেহাল দশাকে যেন নিজেদের অমোঘ নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন। মন্ত্রী মহোদয় বলছে যে রাস্তাটা অতি শিগগিরই আমাদের করে দিবে, এখনো কোনো নেই, গাড়ি ঘোড়া আসতে অনেক প্রবলেম হয়। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি, কোনোদিনই এটা পূর্ণাঙ্গ মেরামতের চেষ্টা করা হয়নি। রাস্তা কাটাতে মনে করেন আপনার ঝাঁকানিতে অনেক সমস্যা হয়। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। আর এই রাস্তা ঠিক হয় আবার ভাঙে, ঠিক হয় আবার ভাঙে। টেম্পো স্ট্যান্ডের এই পাশে আবার পাইবেন রাখছে, এটার আবার খুঁজবো কিনা আল্লাহ মাবুদি ভালো জানে, আমরা জানি না। ওইটা খুঁজলে তো আরো 1-1.5 বছর যায়। এ রাস্তার সংস্কার কাজ ঝুলে আছে 2 সরকারের আমল ধরে। এলাকাবাসীদের আক্ষেপ, কোনো সরকারই দুর্ভোগ লাঘবে আন্তরিকতা দেখায়নি। রোগী একদম মুমূর্ষু অবস্থা, এই অবস্থায় তাকে মাইক্রো দিয়ে নিয়ে যেতে হয়েছে ওই রামপুরা মেরুল বাড্ডা রোড দিয়ে। মন্ত্রী বাসা যাইতে হলে এই রাস্তাটাই মেন, এই রাস্তা খুঁজতে গেলে অনেক মানুষ আসতে পারে না। ওনার বাসা থেকে শুরু করে একদম নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত, বিশ্বর থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুর্ভোগ 2 বছর প্লাস হয়ে গেছে। বাসাবো, গোরান, মাদারটেক এসব এলাকায় যারা থাকেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এমন সমস্যার সম্মুখীন তারা, যার আদৌ কোনো প্রতিকার হচ্ছে না। আর এই এলাকাগুলো পড়েছে ঢাকা 9 সংসদীয় আসনে, যেখানকার এমপি হাবিবুর রশিদ হাবিব, যিনি শুধু একজন এমপি নন, বরং তিনি একজন প্রতিমন্ত্রীও, যার বাসা এখান থেকে আর কিছুটা দূরে। স্বয়ং তার বাসার সামনেই যদি সংস্কার কাজের এমন ধীরগতি হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গার সংস্কার কাজের অগ্রগতি কত দূরে গেল? বাসাবো থেকে সামান্য এগিয়ে সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড, সেখানে ওয়াসার স্যানিটেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট চলমান। বিশাল বিশাল গর্ত করে রাখায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কার্যত কোনো যানবাহনই চলার উপায় নেই সেখানে। রাস্তার মাঝে তাই ভ্রাম্যমান দোকান। 2 বছর 2.5 বছর ধরে রাস্তাটা কাটা, এই রাস্তাটা ঠিক হয় না। এই রাস্তার কামই হলো 15 দিনের কাম, কিন্তু 2-2.5 বছর ধরে কেন এই রাস্তাটা কাটি রাখছে? রোজার ঈদের আগে এগুলো ধরছে, মানুষের যে ভোগান্তি করছে, এই বৃষ্টির মধ্যে আরো ভোগান্তি বেশি। এবার এগোনো যাক আরও সামনে। মালিবাগ রেল ক্রসিং জনদুর্ভোগের আরেক বড় নিদর্শন। সেখানে আবার চলছে উড়াল সেতুর কাজও। এবড়ো-থেবড়ো রাস্তা এখানে মৃত্যুফাঁদের সমার্থক।
রাস্তার দুরবস্থার কারণে ক্ষণে ক্ষণে সৃষ্টি হচ্ছে যানজট। আবার একই রাস্তা দিয়ে পারাপারে ব্যস্ত সব বয়সের পথচারীরা। যে জায়গায় আমাদের 5 মিনিট সময় লাগে না, যে আমাদের 1 ঘন্টা লাগে খিলগো থেকে এখানে আসতে। একটা রিস্ক থাকে না, তো বাচ্চাটা নিয়ে যাইতে তো আমাকে ভয় লাগে। চলাচলের ফুটপাত পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, কোথাও আবার ফুটপাতের উপরই দোকান। না ফুটপাত নাইকা, সব জায়গায় এই যে দোকান একটু করে দোকান আছে। বৃদ্ধ মানুষ, বয়স্ক লোক মানুষ হাঁটতে পারে না, গাড়ি দোনি কিন্তু একটা উল্টা জায়গা। এটা কিন্তু পুরা ফুটপাত, দেখেন ফুটপাতের অবস্থা, কোনো মানুষ হাঁটতে পারে? সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী নিজেও ভুক্তভোগী, কি ব্যবস্থা নেবেন তিনি? মাদার থেকেই জন্ম, মাদার থেকে বেড়ে ওঠা, ওই বাসায় থাকি, মাদার থেকেই থাকি। আমি প্রতিদিন প্রায় 3-4 বার এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমার যাতায়াত। সিটি কর্পোরেশন বলে যে তাদের ফান্ডের সমস্যা রয়েছে, যেহেতু তারা হঠাৎ করে দায়িত্ব পেয়েছে, যে গতিতে এই কাজটি চললে আরও দ্রুত আমরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতাম, সেই হিসাবে এই গতি নেই, কাজগুলি সমন্বিতভাবে গড়ে ওঠে নাই। এই ব্যাপার নিয়েও আমাদের সরকারও কাজ করছে। যেখানে খোদ এমপি ভুক্তভোগী, সেখানে লাখো মানুষের মুক্তির চাবিকাঠি আসলে কার হাতে, সেই প্রশ্ন রয়েই যায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ কে এর আরেক দল উজবেকিস্তানের বিপক্ষে রাত 11টায় হিউস্টনে শুরু হবে লড়াই। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ম্যাচটি পর্তুগালের জন্য অনেকটা বাঁচা মরার সমান। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত 1-1 গোলে ড্র করায় চাপে পড়ে গেছে রোনালদোর দল। সেই ম্যাচে রোনালদোকে দেখা যায়নি চেনা ছন্দে। 41 বছর বয়সী তারকা অনেকটাই নিষ্প্রভ ছিলেন। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয়া উজবেকিস্তানও কঠিন অবস্থার মধ্যে রয়েছে। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে 3-1 গোলে হেরে তারা এখন বিদায়ের শঙ্কায়। পর্তুগালের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কে গ্রুপে বর্তমানে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া, 1 পয়েন্ট করে নিয়ে এরপর রয়েছে কঙ্গো ও পর্তুগাল। কোনো পয়েন্ট না থাকায় তলানিতে উজবেকিস্তান। এবার বিশ্বকাপের মঞ্চ মাতানোর অপেক্ষায় নেইমার। কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন ব্রাজিল সুপারস্টার। সতীর্থ মার্তিনেল্লি বললেন, চোট কাটিয়ে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত নেইমার। সব ঠিক থাকলে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে 3 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র। মরক্কো এবং হাইতির বিপক্ষে দর্শক হয়ে থাকা নেইমার অবশেষে নামতে যাচ্ছেন বিশ্বকাপের মঞ্চে। চোট আর ধোঁয়াশা কাটিয়ে কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার পূর্ণাঙ্গ ট্যাকটিক্যাল ও টিম ট্রেনিংয়ে অংশ নিয়েছেন নেইমার। 3 বছর পর জাতীয় দলে ডাক পাওয়া নেইমারের ক্যারিয়ার যেন এক বিশাল মেডিকেল ফাইল। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর চোটের পর গত প্রায় 650 দিন শুধু চোটের কারণেই নেইমির সময় কেটেছে মাঠের বাইরে। তবে এবার কাফ ইনজুরিকে হারিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে মরিয়া ব্রাজিলিয়ান সুপারস্টার। যদিও নেইমার মাঠে নামবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই কোচ আনচেলত্তির, তবে নেইমারের সাথে অনুশীলন সেরে সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বললেন, ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নেইমি। নেইমি বেশ ভালো অবস্থানে আছেন। আমরা একসঙ্গে অনুশীলন করেছি। তার দক্ষতা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই। তার কোয়ালিটি সম্পর্কে সবাই জানে। সে সঙ্গে তার ইন্টেন্সিটি এবং তিনি যেভাবে চোট কাটিয়ে ফিরে এসেছেন তা সত্যিই দারুণ। নেইমার মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তার মতো একজন খেলোয়াড় আমাদের পাশে আছেন, দলে খেলার জন্য প্রস্তুত আছেন এবং তার মধ্যে মাঠে নামার এই তীব্র আকাঙ্ক্ষাটি রয়েছে। তবে একদিকে নেইমারের ফেরার স্বস্তি, অন্যদিকে রাফিনিয়ার ইনজুরির অস্বস্তিও রয়েছে সেলেসাও শিবিরে। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়ের ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে ডান পায়ের উরুর পেশিতে চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সা ফরওয়ার্ড। রাফার সাথে যা ঘটেছে তার জন্য আমরা সবাই ভীষণ মর্মাহত। আমরা প্রার্থনা করছি ও যেন যত দ্রুত সম্ভব মাঠে ফিরে আসে। তবে আমাদের আক্রমণ ভাগে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। ব্যক্তিগতভাবে আমি বাম প্রান্তে খেলতেই বেশি পছন্দ করি, তবে আর্সেনালের হয়ে ডান প্রান্তে অনেক খেলেছি। নিশ্চিতভাবেই আমরা সবাই মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, বাকিটা কোচের সিদ্ধান্ত। গ্রুপ সিতে 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে শীর্ষস্থানে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে যেতে 25 জুন স্কটিশদের বিপক্ষে দাপুটে জয়ের অপেক্ষায় সেলেসাওরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।
250 বছর পূর্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ফুটবলে এই দেশের মানুষের সমর্থনও কামনা করে দেশটি। যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে একথা জানালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন রেখেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, যার মাধ্যমে এদেশের মানুষের সঙ্গে তার দেশের সম্পর্কের ভিত আরও জোরালো হবে। মঙ্গলবার দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন। তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ ও বার্তা প্রধান তৌহিদুল ইসলাম। এ সময় বাংলাদেশের গণমাধ্যম ও যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উদযাপন নিয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। পরে টেলিভিশনে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ক্রিস্টেনসেন। সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে তিনি বলেন, যমুনা টেলিভিশনের পরিচালনা সহ সংবাদ পরিবেশন এবং বিভিন্ন দিক দেখে ভালো লেগেছে। এ সময় তিনি বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরেন। আপনাদের কার্যক্রম দেখে সত্যি ভালো লেগেছে। স্টাফদের সঙ্গে পরিচিত হতে পেরেছি, স্টুডিও সম্পর্কে আরও জানতে পেরেছি। পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং বিশ্বকাপের প্রতি আরও মানুষের সমর্থন আদায়েরও চেষ্টা করেছি। আমি বলতে চাই, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তাই আমি আশা করি পরবর্তী রাউন্ডে আরও বেশি বাংলাদেশির সমর্থন পাবে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের 250তম পূর্তিতে বিভিন্ন আয়োজনের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। জানান, উদযাপন শুধু ঢাকাতেই নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে কাজ চলছে। Celebrating our 250th birthday. July 4th, 1776, the US founding fathers 1776 সালের 4 জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতারা গণতন্ত্র ও সুশাসনের ইতিহাসে বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষার সূচনা করেছিলেন। তাই একটি জাতি হিসেবে 250 বছর পূর্তি উদযাপন করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা আবারও আমেরিকা উইক আয়োজন করছি। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটেও বিভিন্ন অনুষ্ঠান হবে। বাংলাদেশের আরও বেশি মানুষের সঙ্গে আমাদের 250তম জন্মবার্ষিকী উদযাপন করার পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশ বন্ধুত্ব উদযাপন করতে চাই। ঢাকার রাস্তায় রিক্সা, টেলিভিশন অনুষ্ঠান, কনসার্ট সহ আরও নানা আয়োজন রয়েছে যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকী উদযাপন ঘিরে। Celebrating America's 250th anniversary and the enduring friendship between the United States and Bangladesh. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, যমুনা টেলিভিশনের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ সাক্ষাৎকার পর্ব 29 জুন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, এটি আদালতের এখতিয়ার, সরকারের কিছু করণীয় নেই। এই সময় তিনি বলেন, আওয়ামী লীগ তার নৈতিক শক্তি হারিয়েছে। জননিরাপত্তার স্বার্থেই সরকার কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কয়েক জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে। গণ অভ্যুত্থানে সরকার পতনের পর দল হিসেবে পতন হয়েছে আওয়ামী লীগের। সন্ত্রাস বিরোধী আইনে অন্তর্বর্তী সরকারের আমলে কার্যক্রম নিষিদ্ধ হয় দলটির। বিএনপি ক্ষমতায় আসার পর সংসদে অধ্যাদেশ পাশ করে সেই সিদ্ধান্ত বহাল রাখে। এই অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে নামার হাকডাক দিলে কঠোর অবস্থান নেয় সরকার। সেনাবাহিনী মোতায়েন করে ৫ জেলায়। সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াত ইসলামীর নেতাকর্মীরা আলাদা আলাদা প্রতিরোধ কর্মসূচিও পালন করে। একে আওয়ামী লীগের বিরুদ্ধে দলগুলোর প্রতীকী প্রতিবাদ বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে, আর তাদের প্রচুর টাকা আছে, সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেই জন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই না যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখছে। তবে আনুষ্ঠানিক অভিযোগ এখনও জমা হয়নি ট্রাইব্যুনালে। তথ্য উপদেষ্টা বলছেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এর সুরাহা হবে আদালতে। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা,
যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা না থাকলে আওয়ামী লীগ সমর্থক হলেও স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই বলে জানান তথ্য উপদেষ্টা। তো নির্দলীয় যে নির্বাচন, আওয়ামী লীগের কোনো কালে কোনো পদে ছিলেন তিনি, যদি ওখানে তো ব্যক্তি হিসাবে যাচ্ছেন, উনি যেখানে আওয়ামী লীগের অমুক পদে যাচ্ছেন না। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। 1 বছরের মধ্যে শেষ হবে সব ধাপের নির্বাচন। দলীয় নির্বাচন যে করতে হবেই তা না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশের শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা দরকার। অভিন্ন প্রশ্নে সারা দেশে পরীক্ষা নেয়া তারই প্রথম ধাপ। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এই অঞ্চলের মাদ্রাসা কারিগরি বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, এসব জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পার্বত্য জেলা পরিষদ সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগ দেয়। এছাড়া কোনো উচ্চ মাধ্যমিক স্কুল বা কলেজ যদি সরাসরি জেলা পরিষদের বিশেষ অনুদানে বা নিজস্ব ব্যবস্থাপনায় চলে, তবে তার নিয়োগও পার্বত্য জেলা পরিষদ দিয়ে থাকে। 1,36,000 এটি নানা জটিলতা তৈরি করছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তারা এক দেশের ভিতরে আরেক দেশ, আমি এখানে শিক্ষক নিয়োগ দিতে পারি না, আমি ওখানে আমার কোনো জুরিডিকশন নাই, তাহলে উনার জুরিডিকশন হেলাল সাহেব, আমি সেই আলোচনাগুলি করছিলাম। কারণ আমার ভাবনা, হেলাল সাহেবের ভাবনা, আমাদের বাংলাদেশ একটি বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ না। এবং শিক্ষায় যদি আমি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নেই, তাহলেই সকলেই আমরা একত্রিত হব। এ সময় তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা জরুরি। অভিন্ন প্রশ্নে সারা দেশে পরীক্ষা নেয় তারই প্রথম ধাপ। তবে এমন নানান ভালো উদ্যোগ কিছু মানুষের জন্য নষ্ট হয়ে যায় বলে হতাশা প্রকাশ করেন মন্ত্রী। তারা কতটুকু বিবেকহীন বাচ্চাদেরকে পচা খাবার দিয়ে সবগুলি হসপিটালে পাঠিয়েছে। Nobody cares, no civic sense। আমাদের হিউম্যান বিং তাই মনে হয় না। মানে এইভাবে আমাকে মাইক্রো লেভেলে খোঁজ নিতে হয়। তার মানে কি, there is a certain people doesn't want to cooperate with us। এইভাবে যদি এখনই আমাদের ভিতরে থেকে আমাদেরকে কোঅপারেশন না করেন, যেটা আমরা ওই যে গুপ্ত বলে জানি আর কি, জায়গায় জায়গায় গুপ্ত। মতবিনিময় সভায় বিশেষ অতিথি চট্টগ্রামের মেয়র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষায় আরও বেশি নজর দেওয়া দরকার। আত্মনির্ভর, স্বনির্ভর এবং সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত নয়, শিক্ষার পাশাপাশি আমাদেরকে তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এবং এই শিক্ষাটা শুরু হবে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে। আমরা দেখেছি গত 5 বছর শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু শিক্ষার মান বৃদ্ধি পায়নি, যার কারণে অনৈতিক শিক্ষায় আমরা দেখতে পেয়েছি এই যে কিশোর গ্যাং, নৈরাজ্য, সন্ত্রাস, দুর্নীতি গত 17 বছর আমরা দেখেছি। এ সময় শিক্ষকরা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন। পরীক্ষা কেন্দ্র নিয়ে জটিলতা কমাতে 4টি ইউনিয়ন নিয়ে একটি আলাদা পরীক্ষা কেন্দ্র করার চিন্তা আছে বলে আশ্বাস দেন মন্ত্রী। আল আমিনা কহন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর ও সমন্বিত নজরদারি নিশ্চিত করতে চায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এজন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে 19 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সকালে মন্ত্রণালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সমন্বিতভাবে ডেঙ্গু মোকাবেলা তদারকিতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। টাস্কফোর্স জাতীয় কমিটির নেয়া সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। সমন্বয় করবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাজ। মাঠ পর্যায়ের কার্যক্রমের অগ্রগতি ও সীমাবদ্ধতা নিয়মিতভাবে জানাবে জাতীয় কমিটিকে। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের 3 উপজেলার চর ও নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় নদী তীরবর্তী নিচু এলাকায় পানি ঢুকতে থাকে।
তলিয়ে যায় রাস্তাঘাট, ফসলি জমি। পানি ঢুকেছে বাড়িঘরেও। দুপুরে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পানি তোড়ে গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধ এবং কোলকান্দি ইউনিয়নের বামতির রক্ষা বাঁধ এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামাতপন্থী 18 জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পাঠানো পৃথক পদত্যাগপত্রে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগপত্রে তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই চার্টার বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের মতো বিষয়গুলো নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। এসব কারণে সাংবিধানিক শাসন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা মনে করেন। বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা তাদের পক্ষে সম্ভব নয়। আমরা বিরোধী দলের 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছি। কারণ 3টি: জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি সেপারেট সেক্রেটারিয়েট না করা এবং সুপ্রিম কোর্টের জাজেস অ্যাপয়েন্টমেন্ট যে অর্ডিন্যান্স সেটা বাতিল করা। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এ পর্যন্ত 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। 5 আগস্টের পর দুর্নীতির বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। রাজুকের প্লট জালিয়াতি সহ বেশ কিছু দুর্নীতির প্রমাণ পেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত 7টি মামলা করেছে দুদক। বেনজির আহমেদ সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, তার স্ত্রী রুকমিলা জামান সহ সাইফুল আলম, তার 2 ভাই এবং স্ত্রী, মোট 10 জনের নামে রেড নোটিশের আবেদন দুদক পাঠিয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় জুলাই হত্যাযজ্ঞের আরও 3 মামলায় জামিন আবেদন করেছেন সাবেক মন্ত্রী দীপু মনি। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে যে কোনো দিন হতে পারে শুনানি। এর আগে তাকে 2 মামলায় জামিন দেয় হাইকোর্ট। এছাড়া আরও 13 মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এখন পর্যন্ত দীপু মনিকে অন্তত 39টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ড ও জুলাই হত্যাযজ্ঞের মামলায় তার বিচার প্রক্রিয়াধীন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে জুলাইয়ের একাধিক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন শুনানি নিয়ে হাইকোর্টের রুল শুনানি হবে আগামী সপ্তাহে। এলডিসি উত্তরণের পর সংকট মোকাবেলার জন্য কোমর বেঁধে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, পোশাক শিল্পের বাইরে আরও 5 থেকে 6টি খাতকে নীতি সহায়তা দেওয়া হলে রফতানি আয় 150 বিলিয়ন হতে পারে। পাটের উৎপাদনশীলতা বৃদ্ধি ও নতুন বাজার খুঁজতে চীনের সহযোগিতায় গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এলডিসি উত্তরণ দেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় মাইলফলক তো বটেই, কিন্তু রপ্তানি আয়ের জন্য এটি হতে পারে অশনি সংকেত। কেননা বিশ্ব বাণিজ্য সংস্থার সবশেষ পর্যবেক্ষণ বলছে, উত্তরণের পর বাণিজ্য ও শুল্ক সুবিধা কমলে রপ্তানি আয়ও কমতে পারে 14.3%। গবেষণা সংস্থা র্যাপিডের মতে পোশাক খাত ছাড়াও চামড়াজাত পণ্য, পাদুকা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, সেমিকন্ডাক্টরের মতো উদীয়মান খাতের সম্ভাবনা কাজে লাগালে রফতানিতে আসতে পারে সুবাতাস। যদিও শঙ্কার বিষয়, বিশ্ববাজারে বাংলাদেশের রফতানির এককেন্দ্রিকতা অন্যান্য উন্নয়নশীল দেশের চেয়ে 4 গুণ বেশি। বাংলাদেশ যদি এলডিসি থেকে বের হয়ে যায় এবং বাংলাদেশের পণ্যের উপরে যদি শুল্ক আরোপ করা হয়, তাহলে আমাদের রপ্তানি 14% ফল করতে পারে, কমে যেতে পারে।
এটা WTO বলেছিল। আরএনজি সেক্টরের পরে কোন কোন সেক্টরের আসলে পোটেনশিয়াল আছে এই গ্রোথে এবং এক্সপোর্টে কন্ট্রিবিউট করার এবং বেটার জব। এ সময় এলডিসি উত্তরণ পরবর্তী সংকট মোকাবেলায় জোরে সোরে প্রস্তুতির আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। বলেন, রফতানি বহুমুখিতা নিশ্চিত হলে আয় হতে পারে 150 বিলিয়ন। পাটের উৎপাদনশীলতা বাড়াতে চীনের সহযোগিতায় স্থাপন করা হবে গবেষণা কেন্দ্র। এই 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া এত কঠিন কোনো কাজ না। ইটস ভেরি ডুয়েবল। স্টাডি সেন্টার করব, একটা রিসার্চ ল্যাব করব উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি, যেটার MOU আমি আশা করছি আমাদের প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরের জন্য। এলডিসি পরবর্তী সংকট মোকাবেলায় এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস EC4G প্রকল্প হাতে নেয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এর দ্বিতীয় ফেজের জন্য 3700 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব তোলা হবে একনেকে। মাননীয় মন্ত্রী মহোদয়কে একটাকে এটাকে বলতে হবে যে প্রজেক্টের কি জন্য আমরা 3000 কোটি টাকা আমরা এই প্রজেক্টটাকে নিচ্ছি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। কেউ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। সংসদেও এ বিষয়ে কথা হবে, এমনটা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সিপিডি আয়োজিত সৌরবিদ্যুৎ ও বাজেট বিষয়ক সংলাপে সোলার প্যানেল পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বলেন, কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোলার প্যানেলের ব্যবহারে চ্যালেঞ্জ তুলে ধরে সিপিডি। জানানো হয়, চাহিদা থাকলেও সৌরবিদ্যুতের জন্য ব্যাংক অর্থায়ন প্রক্রিয়া বেশ কঠিন। ফলে অনেক প্রকল্প শুধু স্থাপন পর্যন্তই সীমিত থাকে, দীর্ঘমেয়াদে এর ব্যবহার হয় না। ঋণ প্রাপ্তি সহজীকরণ, কর হ্রাস, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ পরিকল্পনার পরামর্শ সংস্থাটির। শিগগিরই শিল্প ও বাণিজ্যিক খাতের পাশাপাশি গৃহস্থালী পর্যায়ে 3 থেকে 5 কিলোওয়াট রুফটপ সোলার চালু করা হবে। আগামী 5 বছরে প্রায় 5000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা আছে ইটকলার। ইরানের তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণার পর অর্থ ছাড়ের ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 5 দশক ধরে তেহরানের জব্দ থাকা $12 বিলিয়ন মুক্ত করা হবে। গঠন করা হয়েছে 4টি ওয়ার্কিং গ্রুপ। সুইজারল্যান্ডে সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান কারিগরি প্রতিনিধি দলের আলোচনায় এসেছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের একদিন পরেই শেষ হলো দুদেশের কারিগরি দলের বৈঠক। সফলভাবেই শেষ হয়েছে আলোচনা, দাবি উভয় পক্ষের। পরবর্তী ধাপের আলোচনা কবে জানায়নি কোনো পক্ষ, তবে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ডেও অংশ নেবেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। কারিগরি দলের আলোচনায় 4টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো দেখভাল করবে। প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিভাব জানিয়েছেন, হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না। এখন থেকে আইন মেনে এটি নিয়ন্ত্রণ করবে তেহরান। হরমুজ প্রণালীতে হটলাইন ও সেন্টার স্থাপন সহ সমন্বয়ের বিষয়ে সম্মত হয়েছি। এর ফলে চলাচলকারী জাহাজগুলো আরও নিরাপদে ও দক্ষতার সাথে পারাপার হতে পারবে। অবশ্যই আমরা আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে মেনে চলব। আশাব্যঞ্জক কথার পাশাপাশি হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরান শর্ত মেনে না চললে যা করার তাই করবে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত নেয় জব্দকৃত $12 বিলিয়ন সম্পদ মুক্ত করারও। হরমুজের বিষয়ে আমরা বেশ ভালো অবস্থানে আছি। গতকাল সেখান দিয়ে এ যাবৎকালের সবচেয়ে বেশি তেল এসেছে। প্রণালীটি সম্পূর্ণ উন্মুক্ত। আরেকটি বিষয় হলো, সেখানে এমন একটি দেশ আছে যারা কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না। এদিকে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল কিছু পণ্য বিক্রিতে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। ইস্যু করা হবে নতুন লাইসেন্স। কড়াকড়ি উঠে যাওয়ায় 1 সপ্তাহে প্রায় 4 কোটি ব্যারেল তেল রফতানি করেছে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।